কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো আজকে হেডিং দিয়ে তোমরা বুঝতেই পারছো কি পড়াবো আজকে আমি। পর্যায় ও সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল। এই পোর্শন নিয়ে অনেকের বিভিন্ন প্রবলেম থাকে, আর এখান থেকে মাধ্যমিকে কিন্তু হিউজ স্কোরিং করা যায়। আর তোমাদেরকে আমি শেখাবো একদম সহজ সরল ভাষায়। আর এই ভিডিও দেখার পর কথা দিলাম তোমাদের পুরো ফুল কনসেপ্ট ক্লিয়ার হবেই। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক পিরিয়ডিক টেবিল। তো ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আসার আগে জানার চেষ্টা করি আমরা যে টেবিলের গুরুত্বপূর্ণটা কতটা বেশি। তোমরা খেয়াল করে দেখবে যখন স্কুলে আমরা রুটিনটা বানাই, ফার্স্ট কী করি আমরা টেবিল তৈরি করি। একটা কীরকম টেবিল বলো তো? যখন রুটিনটা বানাই ফার্স্ট কী করি আমরা, দুটো ধাপে করি। একটা এরকমভাবে লাইন বানাই একটা, দেন কী করি আমরা এরকম লম্বাভাবে কিছু লাইনকে টানি আমরা, তাই তো? যখন স্কুলের রুটিনটা আমরা বানাই আর খেয়াল করে দেখবে রুটিনের মধ্যে এই দিক বরাবর কি দেখি আমরা, যে কোন কোন সাবজেক্ট রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? যে কোন কোন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? আর কি দেখি আমরা, যে এই বরাবর কি দেখি আমরা, যে কোন দিন কোন সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ডেটাকে লিখি আমরা, তাই তো? তো ডে কি করি এই দিক বরাবর রাখি আমরা, তাই তো? আর কি করি সেই রেসপেক্টে কোন কোন সাবজেক্ট রয়েছে আমরা এই দিক বরাবর রাখি। যেমন ধরে নাও ডে বলতে কোনটা কোনটা হতে পারে, মনডে হতে পারে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, তাই তো? ফ্রাইডে আর কি স্যাটারডে। ছটাই তো মোট ডেট হবে না? তো কি করি আমরা প্রথমে ডেগুলোকে আমরা এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করি, তাই না? আর কি করি, ডে রেসপেক্টে ধরলাম মনডের ফার্স্ট পিরিয়ড, কি করি আমরা, যে ফার্স্ট পিরিয়ড কোন সাবজেক্ট আছে সেটাকে রাখি আমরা। ধরে নাও মনডের ফার্স্ট পিরিয়ড আছে, কি আছে, ধরো ম্যাথ আছে, এটা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড। তো ফার্স্ট পিরিয়ড ম্যাথ কে লিখবো আমরা, যে মনডে ফার্স্ট পিরিয়ড ম্যাথ। ধরো মনডের ফোর্থ পিরিয়ড আছে হিস্ট্রি, কি লিখবো, যে মনডে ফোর্থ পিরিয়ড কি আছে, হিস্ট্রি আছে, এটা লিখতে পারি আমরা। তো ধরে নাও টিউসডে থার্ড পিরিয়ড আছে, বেঙ্গলি আছে, তো টিউসডে থার্ড পিরিয়ড কত হয়ে যাবে, বেঙ্গলি হয়ে যাবে নিশ্চয়ই। এইরকম ভাবে কি করি আমরা সিম্পল রুটিনটাকে আমরা বানাই, যাতে করে সহজেই মনে রাখতে পারি, কি তাই না? তা ভাবো ওই 7টা সাবজেক্ট 6টা দিনের মধ্যে কি কি আছে জানার জন্য, খুব ইজিলি জানার জন্য আমরা টেবিল বানিয়ে মনে রাখছি। তা ভাবো তো পৃথিবীর মধ্যে 118খানা মৌল আছে। কটা বললাম? পৃথিবীর মধ্যে টোটাল 118খানা মৌল আছে। এই 118খানা মৌলকে আমরা কি করে সাজিয়ে রাখবো? নিশ্চয় টেবিলের আকারে সাজিয়ে রাখবো। সেই টেবিলের আকারে সাজাতে গিয়ে খেয়াল করে দেখো মোট দুটো অংশ পাচ্ছি। একটা এইরকম অংশ অর্থাৎ হরাইজন্টাল অংশ বা আনুভূমিক অংশ বলতে পারি আমরা। এই আনুভূমিক অংশগুলোকে বলা হয় পর্যায়। কি বলা হয়? পর্যায়। আর কি পাচ্ছি আমরা? কিছু উলম্ব দেখো অংশ পেয়েছি আমরা, অর্থাৎ ভার্টিক্যাল কিছু অংশ পেয়েছি আমরা। সেই ভার্টিক্যাল অংশগুলোকে কি বলা হচ্ছে? শ্রেণী বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শ্রেণী, বাকি বলতে পারি আমরা সারণী বলা হচ্ছে। পৃথিবীর মধ্যে এতগুলো মৌলগুলোকে করবো কি আমরা সিম্পল এরকম রুটিন বানানোর মতো করে পর্যায় শ্রেণীতে সাজিয়ে রাখবো। আর মনে রাখবে যে 118খানা মৌলের মধ্যে 118খানা মৌলের মধ্যে মোট 94টি হচ্ছে প্রাকৃতিক মৌল আছে, যেগুলোকে প্রকৃতি থেকে পাওয়া গেছে। আর বাকি কটা ধারা পড়ে আছে? 24টা পড়ে আছে না? তো বাকি 24টি ল্যাবের মধ্যে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেইগুলো হলো কৃত্রিম মৌল। সেগুলো কি মৌল বললাম? কৃত্রিম মৌল বললাম, তাই না? এখন খুব ইজিলি মনে হচ্ছে যে টেবিলের আকারে সাজিয়ে আমরা রাখবো।
কিন্তু আজ থেকে বহু বছর আগে তখন বিজ্ঞানীদের মধ্যে এই প্রশ্নটাই জেগেছিল যে এত পরিমাণ মৌলকে আমরা সাজিয়ে রাখবো কীভাবে বা অ্যারেঞ্জমেন্টটা করবো কী করে। সে অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক বিজ্ঞানী আসলো। প্রথমে বিজ্ঞানী আসলো ডোবেনিয়ার। কি বললাম? ডোবেনিয়ার। তো ডোবেনিয়ার ফার্স্ট করলো কি, মৌলগুলোকে একটা প্যাটার্নের সাহায্যে অ্যারেঞ্জমেন্ট করলো। তো ওনার প্যাটার্নটা মন দিয়ে খেয়াল করো। কি বললাম নামটা? ডোবেনিয়ার। এর ফুল ফর্ম হচ্ছে JW ডোবেনিয়ার। 1817 খ্রিস্টাব্দে, মানে কত বছর আগে ভাবতে পেরেছ? 1817 খ্রিস্টাব্দে উনি করলো কি, একটা পার্টিকুলার প্যাটার্নকে ফলো করলো। তো ফার্স্ট প্যাটার্নটা আমরা মন দিয়ে খেয়াল করি। উনি করলো কি, তিনটে মৌলকে অ্যারেঞ্জমেন্ট করলো। প্রথম করলো কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামকে নিল। এবার খেয়াল করে দেখবে লিথিয়ামের ভরটা কত হয়? 7 হয়। সোডিয়ামের ভরটা কত হয়ে যায়? 23 হয়ে যায়। পটাশিয়ামের ভরটা হয়ে যায় 39। উনি এইরকম প্যাটার্নটা ফলো করে সাজালাম। এদের মধ্যে কীরকম মিলটা ছিল পরে আমি ডিসকাস করছি। আবার করলো কি, ক্যালসিয়াম, ট্রনসিয়াম আর বেরিয়াম। তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট ব্যাপারটা দেখে রাখো যে উনি কীরকম প্যাটার্নটা ফলো করেছিল। তো ক্যালসিয়াম ভর হয়ে যায় 40, ট্রনসিয়াম হয়ে যায় 88 আর বেরিয়াম হয়ে যায় 137। কত বললাম? 137। আবার করলো কি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিনের ভরটা হয়ে যায় 35.5, ব্রোমিনটা হয়ে যায় 80, আয়োডিনটা হয়ে যায় 127। ঠিক আছে? তো আগে একটা জিনিস দেখে নিই আমরা, যে কোনো কিছু গড় মান কী করে বার করতে হয়। ধরে নাও আমার বয়স 40, আমার ভাইয়ের বয়স ধরে নাও 20, তাহলে আমাদের গড় বয়স তাহলে কত হবে? আমার বয়স 40, ভাইয়ের বয়স হলো 20, গড় কীভাবে করতে হয়? দুটো মানকে যোগ করে, যেহেতু দুখানা মানকে যোগ করলাম, 2 দিয়ে ভাগ করে দাও, বলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 40 + 20 মানে 60, 60/2 বলে কত পাচ্ছি আমরা? 30। অর্থাৎ আমাদের গড় বয়স কত হয়ে গেল? 30 হয়ে গেল। এখানে মন দিয়ে খেয়াল করে এবারে লিথিয়ামের ভরটা কত? 7, পটাশিয়ামের ভরটা কত? 39। এখন দুটো ভরের গড় বার করে দেখি গড়টা কত পাচ্ছি আমরা। খেয়াল করো, তো গড়কে আবার করতে বললাম, প্রথমে দুটো মানকে যোগ করো। কি করতে হবে? দুটো মানকে যোগ করার জন্য 2 দিয়ে ভাগ করে দাও, করে কত পাচ্ছি এখান থেকে আমরা? 46/2 করে কত হয়ে গেল? 23 হয়ে গেল। তো মজার ব্যাপারটা মন দিয়ে খেয়াল করে এবারে, উনি তিনটে করে মৌলকে অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর যেখানে মাঝের যে মৌলটা আছে ওর যা ভর বাকি দুটো পরমাণুর গড় ভরের সাথে কি হয়ে গেল? সমান হয়ে গেল। আবার এখানেও খেয়াল করো, ক্যালসিয়ামটা কত? 40, বেরিয়ামটা কত? 137, বাই কত করব? 2 করব গড়টা বার করার জন্য। করো এবারে প্লাসটা, হলে কত পাচ্ছি? 177/2 করে কত পাচ্ছি? 88.5 পেয়ে গেছি। তো খেয়াল করে দেখো, মাঝে কি আছে? ট্রনসিয়াম আছে, ভরটা কত? 88, এখানে ভরটা কত পেয়েছি আমরা? 88.5। মানে তোমরা বলতে পারো স্যার এখানে সামান্য তো পার্থক্য আছে। কত পার্থক্য? 0.5 পার্থক্য আছে। তবু মেনে নেওয়া যাচ্ছে ভরের সামান্য পার্থক্য, তবু মেনে নেওয়া যাক। ঠিক আছে, যে এরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিল। আবার এখানে খেয়াল করো, ক্লোরিনটা কত? 35.5, আয়োডিনটা কত? 127। তো গড় ভরটা কত হবে? প্লাস করে 2 দিয়ে ভাগ করে দাও, তাই তো? 162.5 বাই কত আছে? 2, কত পাচ্ছি? 81.25 পাচ্ছে। মন দিয়ে খেয়াল করো, তাহলে ক্লোরিন আয়োডিনের গড় ভরটা কত হলো? 81.25, যেখানে এর ভরটা কত আছে? 80 আছে। এর মানে বলতে পারি যে 1.25 এর ডিফারেন্স আছে বা পার্থক্য আছে বলতে পারি আমরা। খেয়াল করো, উনি যেরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল তাদের, মানে উনি তো একটা বিরাট ক্যালকুলেশন তো ব্যবহার করেছে, এটা বলতে পারি আমরা। অর্থাৎ সেই ক্যালকুলেশনের মধ্যে দেখো এরর কিন্তু বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কিন্তু সেই গড় ভরটা মাঝের ভরের সাথে সমান হচ্ছে না। আর তুমি আমাকে বলো 118খানা মৌল আছে,
তো এরকম তিনটে তিনটে করে করে কত আমরা গড় বার করতে যাবো রে বাবা। মানে এর একটা হিউজ ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করেও কি পাচ্ছি আমরা, ভুল রেজাল্ট পাচ্ছি, এক্স্যাক্টলি প্রপারলি সেম হয়ে যাচ্ছে না। তো সেখান থেকে ডোবেনিয়ারের এই সূত্রটাকে বিজ্ঞান মহল আর গ্রহণ করলো না, ওটাকে বাদ দিল। আর যেহেতু ডোবেনিয়ার তিনটে তিনটে করে অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো এটাকে বলা হয় ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র। কি বললাম, ডোবেনিয়ারের ত্রয়ী সূত্র, যাকে ইংলিশে বলা হয় ডোবেনিয়ার ট্রায়েডস। ট্রায়েড মানে তিনটে বলতে পারি আমরা। তো উনি কী করেছিল, উনি তিনটে তিনটে করে এলিমেন্টকে অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেখানে মাঝের পরমাণুর ভরটা বাকি দুটি পরমাণুর গড় ভরের সাথে সমান। তো বিজ্ঞান মহল এটা গ্রহণ করলো না। যখন গ্রহণ করলো না, তখন বিজ্ঞান মহল অন্যভাবে আবিষ্কার করার চেষ্টা করলো। তারপরে ডোবেনিয়ারের পর আসলো বিজ্ঞানী নিউল্যান্ড। কি বললাম, নিউল্যান্ড 1865 খ্রিস্টাব্দে। কত বললাম, 1865 খ্রিস্টাব্দে কি আসলো, বিজ্ঞানী নিউল্যান্ড আসলো, নিউল্যান্ড। এবার খেয়াল করে দেখো, যেহেতু প্রথমটা প্রচুর পরিমাণে ক্যালকুলেশন, এত ক্যালকুলেশন করতে সমস্যার মধ্যে পড়তে হয়। তো তখন নিউল্যান্ড ভাবলো কি, যদি আমরা গানের ছলে যে কোনো কাজ করি, দেখবে গানের ছলে যে কোনো পড়া খুব সুন্দর মনে রয়ে যায়। কি মনে রয়ে যায় তো, তাই উনি করলো কি, একটা সিম্পল গানের সুরে মৌলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করলো। কীরকম গানের সুর, তো খেয়াল করে দেখবে, গান শেখার জন্য ফার্স্ট কি শিখতে হয়, ফার্স্ট শিখতে হয় সা রে গা মা পা ধা নি, তাই তো। আবার কি হয়, পা ধা নি, এগেন কি হয়ে যায়, সাথে ফিরে আসি আমরা। মানে এমন করতে করতে গান করতে হয়, তো এটুকু আমি জানি যে সা রে গা মা পা ধা নি সা। তো খেয়াল করে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তো সাতটা সুর আছে। তো সাতের পর কি হয় বলো তো, আবার 8 নম্বরেতে ফিরে আসে। মানে সুরটা কি হয়, আবার 8 নম্বরেতে ফিরে আসে, তাই তো, সাতের পর থেকে, তাই তো ব্যাপারটা। উনি দেখলো কি হাইড্রোজেনটা ছাড়া তারপরে কি আছে, লিথিয়াম আছে। আর তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমি, এই চ্যাপ্টারের বা কেমিস্ট্রিতে আসার আগে 1 থেকে 20 পর্যন্ত মনে নামটা মন দিয়ে মুখস্থ করে নাও, দেখবে কেমিস্ট্রি একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো এবারে, তো হাইড্রোজেনের পর কি আছে, লিথিয়াম আছে। তো লিথিয়াম মানে হিলিয়াম তো অবশ্যই আছে, হিলিয়াম নিষ্ক্রিয় মৌল তখন কিন্তু আবিষ্কার হয় না, নিষ্ক্রিয় মৌল ছাড়া কে আছে, লিথিয়াম আছে। তো লিথিয়াম তারপর কি আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তারপরে কি, নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তখনও কিন্তু আবিষ্কার হয়নি। নিয়নের পর কি আছে, সোডিয়াম, কি আছে, সোডিয়াম। তারপরে কি আছে, ম্যাগনেসিয়াম। তারপরে কি, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তখনও কিন্তু আবিষ্কার হয়নি নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য। দেন কি আছে, পটাশিয়াম, দেন কি আছে, ক্যালসিয়াম। তো খেয়াল করে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, মানে 7 নম্বরের পর 8 নম্বরেতে যেই মৌলটা আছে আর আগে স্টার্টিংটা কি আছে, দেখো একই ঘরের মধ্যে অবস্থান করছে। তো এর উপর উনি একটা বিশেষ বৈশিষ্ট্য ফোকাস করলো। খেয়াল করে দেখলো যে আগেরটার যা বৈশিষ্ট্য আর 8 নম্বরে যেটা ফিরে পেয়েছি আমরা, ওর বৈশিষ্ট্যগুলো একই ধরনের। কি বললাম, বৈশিষ্ট্যগুলো একই ধরনের। কীরকম বৈশিষ্ট্য তুমি খেয়াল করে দেখবে যে কোনো হাইড্রোক্সাইড মানে কি, OH, হাইড্রোক্সাইড মানে কি হয়ে যায়, OH হয়ে যায়, হয় কি না। দেখবে পরিবেশের মধ্যে লিথিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়, LiOH পাওয়া যায়। আবার খেয়াল করে দেখবে NaOH, একই রকমভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। এ যেরকম বৈশিষ্ট্য দেখাচ্ছে, এ কি করছে, একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করছে। আবার খেয়াল করে দেখবে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, ওর একই রকম বৈশিষ্ট্য প্রদর্শন করছে। আর একই রকম বৈশিষ্ট্য কখন ফিরে আসছে, খেয়াল করে দেখো, 8টার পর, 7-এর পর আবার দেখো 8-এতে, অর্থাৎ 8 নম্বর অন্তর যে পরমাণুটি আসবে ওদের বৈশিষ্ট্য কি আগেরটার সাথে সমান হয়ে যাবে।
তো যেহেতু 8 নম্বর পরপর এটা ফিরে আসছে, সেই কারণে এটাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হচ্ছে। কি বললাম? অষ্টক, যে ইংলিশে বলা হয় নিউল্যান্ড ল অফ অক্টেভ। কি বললাম? নিউল্যান্ড ল অফ অক্টেভ বলা হচ্ছে, যেহেতু 8 নম্বর পরপর বৈশিষ্ট্য পাঠটা ফিরে চলে আসছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? কিন্তু খেয়াল করে দেখলো উনি যে ক্যালসিয়াম পর্যন্ত কোনো সমস্যা নেই, যে ক্যালসিয়ামের আগেটা কি আছে? ম্যাগনেসিয়াম, তাহলে এর বৈশিষ্ট্য একদম সেম, এর একদম সেম, এর একদম সেম, যেহেতু একই ঘরের মধ্যে অবস্থান করছে। কিন্তু সমস্যা হলো ক্যালসিয়ামের পর থেকে, ক্যালসিয়ামের পর কি আছে? স্ক্যান্ডিয়াম আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানোডিয়াম, ক্রোমিয়াম। তো তাদের বৈশিষ্ট্যগুলো আর আগেরটার সাথে ম্যাচ করছে না। তো যদি ম্যাচ না করে তাহলে বিজ্ঞান মহল কি একে প্রাধান্য দেবে? নিশ্চয়ই দেবে না। যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তোমারটাই মেনে নিলাম, কিন্তু 118 খানার মধ্যে নিশ্চয় তোমার নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না। সেই কারণে কি হলো? নিউল্যান্ডের সূত্রটাকেও বাদ দেওয়া হলো। তারপরে আসলো বিজ্ঞানী মেন্ডেলিভ। কি আসলো? মেন্ডেলিভ। কত খ্রিস্টাব্দে? 1869 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এত খ্রিস্টাব্দে। কি বললো নামটা? বিজ্ঞানী মেন্ডেলিভ। এটা পুরো নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। কি বললাম? দিমিত্রি মেন্ডেলিভ। তো উনি করলো কি? উনি প্রথম টেবিলের আকারে এলিমেন্টগুলোকে বা মৌলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করলেন। তাহলে এখন ব্যাপারটা হলো কি? উনি একটা ব্যাপার লক্ষ্য করলেন। আর একটা সিম্পল জিনিস খেয়াল করে দেখো, ধরে নাও আমার মোট 3জন বন্ধু আছে, বন্ধু এ, বন্ধু বি, বন্ধু সি, মোট 3জন বন্ধু আছে। ধরলাম এ বন্ধুর ভর হলো 40 কেজি, বি বন্ধুর ভর হলো 80 কেজি, আর সি বন্ধুর ভর হলো 30 কেজি। মোট 3জনের 3 রকম ভর আছে। তো খেয়াল করে দেখবে, যার ভর যেরকম তার ক্যারেক্টার সেরকম। যদি বলো স্যার কেন? দেখবে যার ভরটা বেশি হবে সে কী হবে? নিশ্চয়ই ভালো দৌড়াতে পারবে কি? পারবে না। আর যার ভরটা একদম কম সে কী হবে? ভালো নিশ্চয়ই দৌড়াতে পারবে, এটা বলতে পারি আমরা। আবার দেখবে যার ভরটা প্রচণ্ড বেশি সে কী হয়? নিশ্চয়ই বেশি খাওয়া দাওয়া করতে পারে, যার ভরটা কম সে কম খাওয়া দাওয়া করতে পারে। তো এই যেরকম কাজ করতে পারে নিশ্চয়ই সে সেরকম কাজ করতে পারবে না। তার মানে এটা বলতে পারি একটা, যে একটা হিউম্যানের নেচারটা, বৈশিষ্ট্যগুলো অবশ্যই কিন্তু এর ভরের উপর ডিপেন্ড করে আছে, তাই না? তো ভরটা যেরকম পরিবর্তন হবে তাই রেসপেক্টে কী হবে বলো তো? তাহলে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হবে। মেন্ডেলিভ এর উপর একটু ফোকাস করেছিল। উনি দেখলো কি, যে পরমাণুগুলোর যত ধর্ম আছে, পরমাণু ধর্ম মানে কি বলতে পারি? একটা রাসায়নিক হতে পারে, আর কি হতে পারে? ভৌত হতে পারে। তো মৌলগুলোর যত রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম আছে, সেই ধর্মগুলো ভরের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে। কি ভর? পারমাণবিক ভরের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে। প্রথম কোন বিজ্ঞানী খেয়াল করলো? বিজ্ঞানী মেন্ডেলিভ খেয়াল করলো। তাই মেন্ডেলিভ স্যার কী বললো? যে কোনো মৌলের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ভরের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে। ব্যাপারটা বুঝে গেল। আর উনি যখন অ্যারেঞ্জমেন্টটা করলো টেবিলের আকারে, অ্যারেঞ্জমেন্ট যখন করলো, আমি কী বললাম? এগুলো কি বলা হচ্ছে? এগুলোকে একটা পর্যায় বলা হচ্ছে না? তাই তো, একটা পর্যায়, দুটো পর্যায়, 3টে পর্যায়, ঠিক আছে? এমন করতে করতে ওনার টেবিলের মধ্যে মোট কটা পর্যায় ছিল? ওনার মধ্যে মোট 7টি পর্যায় ছিল। তার মধ্যে মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে। আর তাহলে শ্রেণী তাহলে কটা ছিল? মনে রাখবে মোট 8টি শ্রেণী ছিল। কটা শ্রেণী বললাম? 8টি শ্রেণী ছিল। আর উনি যখন টেবিলটা বানিয়েছিল তখন কিন্তু 118 খানা আবিষ্কার কিন্তু হয়ে যায়নি। আর হচ্ছে 69 খ্রিস্টাব্দে টোটাল মোট 63 খানা মৌল আবিষ্কার হয়েছিল। কটা? 63 খানা কিন্তু মৌল আবিষ্কার হয়েছিল। আর তখন কিন্তু কোনো নিষ্ক্রিয় মৌলই আবিষ্কার হয় না। তো আবিষ্কার হয় না, যদি না হয় তাহলে অ্যারেঞ্জমেন্ট করবো কোথায়? সেই কারণে মনে রাখবে, মেন্ডেলিভের পর্যায় সারণীর মধ্যে কোনো নিষ্ক্রিয় মৌলের জন্য শ্রেণী ছিল না কিন্তু, ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখো, যে 3টে বন্ধু, যে এক্সাম্পলটা আমি দিলাম, এবিসি মোট 3টে বন্ধু যে ছিল, তো ওদের ভরটা কি সারা জীবন একই রকম থাকবে নাকি? তো 2022-এর রেসপেক্টে ভরটা এরকম। যখন পরিবর্তনটা হবে নিশ্চয় ভরটা পরিবর্তন হবে। আর যদি ভরটা পরিবর্তন হয়ে যায় তাহলে ক্যারেক্টারটা কীরকম হবে? ধর্মগুলো
তো ও তো পাল্টে যাবে। যে মোটা ছিল সে রোগা হয়ে যায়, কিন্তু সে ডায়েট করেছে, এবং এটা বলতে পারি আমরা তখন ভরের রেসপেক্টে বৈশিষ্ট্যগুলো পাল্টে যাচ্ছিল, তাই না? তো সেই কারণে তো যদি ভরটা পরবর্তীকালে গিয়ে পাল্টে যায়, তাহলে কি আমরা টেবিলটা আবার অ্যারেঞ্জমেন্ট করবো নাকি? এরকম বিভিন্ন কারণের জন্য মেন্ডেলিভের টেবিলটাকে গ্রহণ করা হলো না। আবার মেন্ডেলিভের কিছু ত্রুটি ছিল। কীরকম ত্রুটি বলো তো? যে হাইড্রোজেন মৌলটা কোথায় অবস্থান করবে ওনার অ্যাকচুয়াল অবস্থানটা কিন্তু উনি বলতে পারেননি। এটা ফার্স্ট ত্রুটি বলতে পারি। সেকেন্ড আবার কি হয়েছিল, সেকেন্ড উনি আইসোটোপগুলো, যে হাইড্রোজেনের মোট 3টা আইসোটোপ রয়েছে, পোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, কার্বনে আছে, অক্সিজেনে আছে, এই আইসোটোপগুলো আলটিমেটলি কোথায় অবস্থান করবে উনি সঠিক ব্যাখ্যা করতে পারেননি। তো সেই কারণে কী হলো বলো তো, আমাদের মেন্ডেলিভের পর্যায় টেবিলটাকেও দেওয়া হলো, গ্রহণযোগ্য হলো না। তা ওনার এই যে সিদ্ধান্ত, তাকে মডিফাই তারা কে করলো? তাকে মডিফাই করলো বিজ্ঞানী মোজলে। কি বললাম? বিজ্ঞানী মোজলে। আর মোজলে জাস্ট একটা স্টেটমেন্ট পাল্টালো। কি পাল্টালো? উনি জাস্ট বললো যে কোনো মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ভরের উপর নয়, পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে পরিবর্তন হবে। তো উনি যখনই ভরের পরিবর্তে সংখ্যাটা ব্যবহার করলো, আর সেখান থেকে কী হলো, পর্যায় সারণীর প্রপার মডিফিকেশান চালু হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলেন? আর যখনই মোজলে সিদ্ধান্তটি দিয়ে দিল, তখনই কি শুরু হয়ে গেল বলতো? তখনই আধুনিক পর্যায় শুরু হয়ে গেল। তখনই কি শুরু হয়ে গেল? আধুনিক পর্যায় শুরু হয়ে গেল। আর তাকে বলা হচ্ছে আধুনিক পর্যায়ের সূত্র। আর যেহেতু এই সূত্রটা মেন্ডেলিভকে সংশোধন করে এসছে, তাই মনে রাখবি একে বলা হয়ে থাকে আবার মেন্ডেলিভের সূত্রের সংশোধিত রূপ। যেহেতু ওকে সংশোধন করে আসছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, যে সংশোধিত রূপ। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখবে। ঠিক আছে, তো এখন আলটিমেটলি তাহলে কি হলো, যে এখানে পারমাণবিক ভরের পরিবর্তে সিম্পল পারমাণবিক সংখ্যাটা ব্যবহার করা হলো। আর যখন টেবিলটা আবিষ্কার করা হলো, মনে রাখবে তখন একটা সামান্য পরিবর্তন হলো। এর মধ্যে 7টি পর্যায় তো ছিলই, কোনো সমস্যা নেই, কিন্তু শ্রেণী হয়ে গেল কটা? 9টা শ্রেণী হয়ে গেল। তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়ে গেল। ওকে, তো নিষ্ক্রিয় মৌল কোনটা কোনটা মনে রাখবে, মোট 6টা কিন্তু নিষ্ক্রিয় মৌল রয়েছে। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই কয়েকটাকে মনে রাখবে। তো আলটিমেটলি আমরা কি জেনে গেছি তাহলে, যে আধুনিক পর্যায়ের মধ্যে টোটাল মোট 7টা পর্যায় আছে। পর্যায় কোনগুলো? এগুলো পর্যায় তো, যে একটা পর্যায়, দুটো পর্যায়, 3টে, 4টে, 5টা, 6টা, 7খানা কি আছে? পর্যায় আছে। আর মনে রাখবে পর্যায়গুলোকে সিম্পল 1 2 3 4 দিয়ে লিখতে হয়, তাতে কোনো সমস্যা নেই। কী দিয়ে লিখতে হয়? পর্যায় 1 2 3 4 5 6 7 এরকম আকারেই কিন্তু পর্যায়গুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। কিন্তু শ্রেণী কোনগুলো বলেছিলাম? এইগুলো কি ছিল? শ্রেণী ছিল। বাট শ্রেণীগুলোকে মনে রাখবে রোমান হরফে লিখতে হয়। এটা বা কি জিনিস? রোমান হরফ মানে কি? এককে কি করবো, কি আমরা সিম্পল আই দিয়ে লিখবো। 2 মানে কি? সিম্পল ডবল আই দিয়ে লিখবো। এরকম রোমান হরফে কিন্তু আমরা শ্রেণীগুলোকে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, দেখা যাক শ্রেণী কটা আছে বললাম, মোট 9টা শ্রেণী আছে, লিখে ফেলো। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, দেন কি 3 নম্বর শ্রেণী, দেন কি 4 নম্বর শ্রেণী, 5 6 7 নম্বর শ্রেণী, দেন কি 8 নম্বর শ্রেণী, দেন কত 9 নম্বর শ্রেণী। ঠিক আছে, 9 বাকি মনে রাখবে 0 শ্রেণী। কি বললাম? 9 নম্বর শ্রেণী বাকি মনে রাখবে, 0 শ্রেণী মনে রাখবে এটা। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হলো কি, তাহলে আমি আলটিমেটলি তোমাদের কিন্তু মোট 20টা এলিমেন্টের অবস্থানই কিন্তু মধ্যে জানতে হবে। এর বাইরে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে না। ঠিক আছে, আর কয়েকটা সামান্য আমি অ্যাড করে দেবো। তো আগে এখন আমরা দেখব যে কোন মৌলটা কোথায় অবস্থান করছে। আগে একটা এক্সাম্পল নেওয়া যাক। ঠিক আছে, তো ফার্স্ট আসলাম অক্সিজেনটা। কি বললাম? অক্সিজেন। তো ফার্স্ট আমার কি জানতে হবে, যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা কত। যেখানে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম
নিচে লিঙ্কটা দেওয়া আছে, খুব মজার ট্রিক্সের সাথে, পারলে দেখে নেব ভিডিওটা। যে বলেছিলাম দেখো অক্সিজেনটা কত আছে, 8 আছে, কত আছে 8 আছে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস ফার্স্ট সময় করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করব, আগে দেখো মানটা কি 10-এর থেকে কম না বেশি, কত আছে 8, 10-এর থেকে মানটা কম, তো যখন 10-এর থেকে মানটা কম হবে প্রথমে 2কে লিখে ফেলবে, আগে লিখবে 2কে লেখা হয়ে গেল, দেন দেখবো কি এবারে 8কে যাওয়ার জন্য কত বাকি আছে, তো 8 থেকে 2কে নেওয়া হয়ে গেছে, আর কত পড়ে আছে 6 পড়ে আছে, মানে 2 কত হয়ে গেল 6 হয়ে গেল। আবার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে না বললাম কার্বন, বললাম কার্বন কত আছে 6-তে আছে, একে ভাঙলে তাহলে কত হবে একটু ভেবে দেখো, তো 6কে ভাঙলে কত, 2টা বসে গেল, দেন কত পড়ে আছে 4 পড়ে আছে, তবে তো 4 + 2 করলে 6টা মিলে যাবে। তো ফার্স্টই করতে হবে সিম্পল ইলেকট্রন বিন্যাস করতে হবে, বিন্যাস করা হয়ে গেল, দেন কি দেখবো যে বিন্যাস করে মোট কটা মান পেয়েছি, খেয়াল করে দেখো একটা মান পেয়েছি, 2 হচ্ছে একটা মান, আর 6 কি আর একটা মান, যতগুলো মান পাবো ততগুলো পর্যায়, তো দুটো কি পেয়েছি মান পেয়েছি, তার পর্যায় তাহলে কত হয়ে যাবে, দুটি পর্যায় হয়ে যাবে, কি হয়ে যাবে দুটি, তাহলে কি হয়ে যাবে পর্যায় হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্টে কত বসে আছে 6, তা শ্রেণী তাহলে কত হয়ে যাবে 6 হয়ে যাবে শ্রেণী। কি বললাম, পর্যায় তাহলে কত হবে, যটা মান তটা পর্যায়, আর লাস্টে যে নাম্বারটা বসে থাকবে সেটা কি হয়ে যাবে শ্রেণী হয়ে যাবে। আর শ্রেণীকে অরেঞ্জি করতে হয়, রোমান হরফে লিখতে হয়। আবার এখানে খেয়াল করো কটা মান পেয়েছি, এখানে আমরা 2খানা মান পেয়েছি, পর্যায় তাহলে কত হয়ে যাবে, পর্যায় হয়ে যাবে কত 2 বসে গেল, আর লাস্টে কত আছে 4, তো শ্রেণী তাহলে কত হয়ে যাবে, লাস্টের মানটা কি হয়ে যায় শ্রেণী হয়ে যায়, তো 4 হয়ে গেল, যেখানে মানটা বসো। অক্সিজেনটা কত 2 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, শ্রেণী কত নম্বর 6, 2 এর রেসপেক্টে 6 কে বসে গেল, অক্সিজেনটা বসে গেল। কার্বনটা কোথায় আছে, দুটো পর্যায় 4 নম্বর শ্রেণী, তো 2 নম্বর পর্যায় 4 নম্বর কি বলতে পারি শ্রেণী, মানে কার্বনটা এখানে বসে গেল, কার্বনটা এখানে বসে গেল। আবার দেখে নাও আর এক্সাম্পল দিচ্ছি, ধরলাম ম্যাগনেসিয়াম, বললাম কি বললাম ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়াম কত নম্বরেতে আছে, বলেছিলাম না যে ম্যাগনেসিয়াম মানে কি ম্যাগি ওয়ার্ডটা আসছে না, ম্যাগনেসিয়াম ওয়ার্ডটা উচ্চারণ করতে করতে, তো ম্যাগির দাম কত করে 12 টাকা করে, তো ম্যাগনেসিয়াম কত আছে বলেছিলাম 12তে আছে। তো যখনই 10-এর থেকে মানটা বেশি হয়ে যাবে কি ইলেকট্রন বিন্যাস করতে হয়, প্রথমে 2 বসে গেল, আগে 10টা কমপ্লিট করতে হয়, মানে 2,8 10 হয়ে গেল, তো 12 থেকে 10 হয়ে গেল, আর কত পড়ে আছে 2 পড়ে আছে, তো 2,8,2 হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। আবার বললাম অ্যালুমিনিয়াম, বললাম অ্যালুমিনিয়াম কত আছে 13তে আছে, তা কত হয়ে যাবে মানটা 2,8 কত হয়ে যাবে 3 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখে নিই পর্যায় তাহলে কত হবে, 3টে মান পেয়েছি, পর্যায় কত 3 হয়ে যাবে, আর ক্লাসটা কত আছে 2, মানে কি 2 নম্বর শ্রেণীর মধ্যে কি অবস্থান করে যাবে, ম্যাগনেসিয়ামটা অবস্থান করে যাবে। যেদিকে আছে অ্যালুমিনিয়াম কত হবে 2,8,3, মানে 3 নম্বর পর্যায়ে 3টে মান পেয়েছি, শ্রেণী কত হয়ে যাবে ক্লাসে 3 আছে, তো 3 নম্বরে কি অবস্থা আছে অ্যালুমিনিয়ামটা বসে গেল এখানে। তো তোমাদের এখান থেকে কিরকম টাইপ কোশ্চেন আসে বলো তো, ফার্স্ট টাইপটা হলো যে দেখো কোশ্চেনটার মধ্যে যে এ ও বি দুটি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 7 এবং 20, তাহলে এ এর কত বলেছে 7 বলেছে, আর বি এর কত বলেছে 20 বলেছে। ফার্স্ট কি করতে হবে, দুটো ইলেকট্রন বিন্যাস করে ফেলতে হবে, তো 7কে ভাঙলে কত হবে 2 হয়ে গেল, দেন কত 5 হয়ে গেল, 2,5 হয়ে গেল। তো বলো এবারে পর্যায় কত হবে, দুটো মান পেয়েছি, তো পর্যায় কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আর শ্রেণী কত হবে লাস্টে 5 আছে, তো শ্রেণী কত হয়ে যাবে 5 হয়ে যাবে, অর্থাৎ পর্যায়টা কত পাচ্ছি 2 পাচ্ছি, আর শ্রেণী মানে গ্রুপটা কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, বেশ হয়ে গেল। দেন কি বি মৌল অবস্থানটা আবার করতে বলেছে, জাস্ট লিখে আসলে কিন্তু এটা হয়ে যাবে, ব্যাস কিছু করতে হবে না। তো 20কে ভাঙলে কত হয়ে যাচ্ছে 2,8, কত হয়ে যাবে 2 হয়ে যাবে, কি করে হলো, তো 2,8 মানে 10 হয়ে গেল, আর কটা পড়ে আছে 20-এর মধ্যে আর 10খানা পড়ে আছে, আগে 8টা হবে তারপর 2খানা হয়ে যাবে। ডিটেলসে জানার জন্য নিচে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। 2,8,2 এর পর্যায় কটা আছে আমার 4টে আছে, 1 2 3 4টে, এর পর্যায় মোট তাহলে কত হয়ে গেল 4টে হয়ে গেল বা 4 হয়ে গেল, আর শ্রেণী কত আছে আচ্ছা 2 আছে, মানে কি 2 নম্বর শ্রেণী হয়ে গেল। অর্থাৎ এই রেসপেক্টিভ পর্যায় কত পাচ্ছি আমরা, পর্যায় পাচ্ছি 4, আর শ্রেণী কত পেয়ে যাচ্ছি আমরা
লাস্টে 2 আছে, অর্থাৎ 2 নম্বর কি হয়ে গেল, শ্রেণী হয়ে গেল। এটা কি, যে বি মৌলের অবস্থান পর্যায় সারণীর মধ্যে। ঠিক আছে, এরকম তোমার কিন্তু অবস্থান পরীক্ষা খুব আসে, কিন্তু তোমাকে এর কিন্তু মন দিয়ে রিভিশন করতে হবে। ঠিক আছে, আর যদি তোমরা 1 থেকে 20 পর্যন্ত মনের নামটা মুখস্থ করতে পারো, তোমরা পরপর বসিয়ে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো কে বোঝাচ্ছি আমি। ঠিক আছে, খেয়াল করো। 1 নম্বরে কি আছে, হাইড্রোজেন। তাহলে 1 নম্বরে কি বসে গেল, হাইড্রোজেনটা বসে গেল। তারপরে কি আছে, হিলিয়াম। আর যত নিষ্ক্রিয় মৌল আছে খেয়াল করে রাখবে, সব কিন্তু 9 নম্বর শ্রেণীর মধ্যে অবস্থান করবে, যত নিষ্ক্রিয় মৌল আছে। তাহলে হাইড্রোজেনের পর কি আছে, হিলিয়াম কোথায় যাবে, নিষ্ক্রিয় মৌলের ঘরে চলে গেল হিলিয়ামটা। তারপরে কি আসছে, লিথিয়াম, তাই তো 3 নম্বরেতে হাইড্রোজেন হিলিয়াম, দেন কি আসছে, লিথিয়াম এখানে চলে আসলো। দেন কি হবে, বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কি হয়, কার্বন পেয়েছি। তারপর কি, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে কি আসবে, নিয়ন। নিয়ন কি মৌল, নিষ্ক্রিয় মৌল। ওকে, নিষ্ক্রিয় কেন বলছি জানো, দেখ খেয়াল করে দেখো, নিয়ন কতই আছে, 10-এ আছে। 10কে ভাঙলে কত হয়ে যায়, 10কে ভাঙলে হয়ে যায় 2,8। 2,8, তাই তো। লাস্টে কটা আছে, 8টা আছে, মানে এক্সট্রা কোনো ইলেকট্রন পড়ে নেই। বাইরে ওকে কি হয়, 8টা থাকলে স্টেবল হয়ে যায়, তাই কি বলতে পারি, নিয়নটা একটা নিষ্ক্রিয় মৌল। বাইরে ওকে 8টা ইলেকট্রন থাকা মানে কি হয়ে যায়, ওটা নিষ্ক্রিয় হয়ে যায় হিলিয়াম ছাড়া। এটা মনে রাখবে এটা। ঠিক আছে, তো নিয়নটা কত হয়ে গেল, নিষ্ক্রিয় ঘরের মধ্যে বসে গেল। নিয়নের পর কি হয়ে যায়, সোডিয়াম বসে গেল। দেন কি, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কি হয়ে গেল, সিলিকন, সিলিকন, ফসফরাস, সালফার, দেন কি, ক্লোরিন, তারপরে কি বসে গেল, আর্গন। নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য নিষ্ক্রিয় ঘরের মধ্যে চলে গেল, আর্গন হয়ে গেল। দেন কি, পটাশিয়াম, দেন কি, ক্যালসিয়াম। ঠিক আছে, এই টেবিলটা তোমাদেরকে মেনলি মনে রাখতে হবে। ঠিক আছে, কেউ মনে রাখবে, পরপর এগিয়ে যাবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড সো অন। ফার্স্ট 20টা মুখস্থ করে নাও, কোনো ডাউট থাকবেই না। ঠিক আছে, আর কয়েকটা আমি এলিমেন্টের নাম অ্যাড করে দিচ্ছি, ওটা একটু মনে রাখতে হবে। সেটা হলো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, দেন কি আসছে, ক্রিপ্টন, দেন কি আসছে, জেনন, দেন কি আসছে, রেডন। ঠিক আছে, এর নামটা পাশে লিখে দিচ্ছি, এর পাশে নামটা যেন মন দিয়ে পড়া হয়ে থাকে। ঠিক আছে, 1 নম্বর কি বললাম, হিলিয়াম, নিষ্ক্রিয় মৌল। 2 নম্বর কি বললাম, নিয়ন। দেন কি বললাম, আর্গন। দেন কি বললাম, ক্রিপ্টন। দেন কি বললাম, জেনন। আর লাস্ট কি আছে, রেডন। ঠিক আছে, এই 6টে হলো পৃথিবীর মধ্যে পাওয়া নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, আর কি করতে হবে, এই 7 নম্বর ঘরটা মন দিয়ে মনে রাখতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, দেন আসছে ব্রোমিন, দেন আসছে আয়োডিন। এই 4টে মনে রাখলেই এনাফ। ঠিক আছে, FCl, Br, পরপর মানটা যেন মনে থাকে। আর কি করতে হবে, এই ঘরটা মনে রাখতে হবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর আসছে রুবিডিয়াম, তারপরে আসছে সিজিয়াম, তারপরে আসছে ফ্রান্সিয়াম। এই কটা মনে রাখতে পারলে তোমার যে কোনো কোশ্চিন নাম হতে পারবে। কিরকম কোশ্চিন এখান থেকে আসে, কয়েকটা আলোচনা করা যাক। দেখো, ফার্স্ট মনে রাখবে যে প্রথম ঘরের মধ্যে, মানে 1 নম্বর শ্রেণীর মধ্যে, এটা কি 1 নম্বর শ্রেণীতে, এটা তবে 1 নম্বর শ্রেণীর মধ্যে যতগুলো মৌল অবস্থান করছে তাদেরকে বলা হয় ক্ষার ধাতু বলা হয়। কি বললাম, তাদেরকে বলা হয় ক্ষার ধাতু বলা হচ্ছে। কেন বলো তো ক্ষার ধাতু বলা হয়, আগে তোমার ক্লাস 9-এ পড়ে এসো ক্ষার কোনটাকে বলা হয়, যার মধ্যে OH থাকবে তাই নাম হচ্ছে ক্ষার। খেয়াল করে দেখবে, Na সোডিয়াম আছে, প্রকৃতির মধ্যে NaOH পাওয়া যায়। পটাশিয়াম আছে, পরিবেশের মধ্যে পটাশিয়াম মানে KOH পাওয়া যায়। Li আছে, প্রকৃতির মধ্যে LiOH পাওয়া যায়। মানে প্রত্যেকটার সাথেই কিন্তু OH-টা অবস্থান করতে পারে। ওকে, তো ক্ষারের সাথে যে থাকবে তার নাম কি দেবো আমরা, ক্ষার ধাতু দেবো নিশ্চয়ই। আবার ভেবে দেখো ব্যাপারটা, এইগুলোকে ধাতু কেন বলা হয় জানো, ধাতু মনে রাখবে, ধাতু তারাই হয় যারা প্লাস, যারা ক্যাটায়ন হয়। তো সোডিয়াম খেয়াল করে দেখবে, তো সোডিয়াম কতই আছে, সোডিয়াম 11তে, 11কে ভাঙলে কত হয়ে যায়, 2,8,1। তো একটা কি আছে, অতিরিক্ত ইলেকট্রন পড়ে আছে। তখন করবে কি, সোডিয়াম একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে 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 করবে কি, সোডিয়ামটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এনাটা কি হয়ে যায় প্লাস। সেই কারণে কি, এরা প্রত্যেকে হচ্ছে ধাতু।
আর ধাতুগুলো যেহেতু ক্ষারের সঙ্গে যুক্ত আছে এদের নাম হয়ে গেল ক্ষার ধাতু। ঠিক আছে, তাহলে এইটা কোশ্চেন পরীক্ষা আছে যে কয়েকটি ক্ষার ধাতু এক্সাম্পল দাও। 1 নম্বর থেকে সবই বলে দিবে ফ্রান্সিয়ামটা ছাড়া। কোনটা কোনটা? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দেখি একটা ক্ষার ধাতু। এমন কোশ্চেন পরীক্ষা আছে যে ক্ষার ধাতুগুলো কোন শ্রেণীর মধ্যে অবস্থান করে, কি বলবে? 1 নম্বর শ্রেণীর মধ্যে অবস্থান করে। ব্যাস, গল্প শেষ। সেকেন্ড যেটা আছে এই সেকেন্ডগুলোকে বলা হয়, মন দিয়ে খেয়াল করে, এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। কি বলা হচ্ছে বললাম? এইগুলোকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। খেয়াল করে দেখো, এর নাম হচ্ছে ক্ষার বললাম, এর নাম ক্ষারীয় বললাম, ডিফারেন্টটা কোথায়? খেয়াল করে দেখবে আমরা পরিবেশের মধ্যে কখনো CaOH পাই না। কি পাই? CaOH তার হোল টু পাই। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কোলিচুন নামে যারা চেনা হয়, তাই তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল করে দেখো এখানে ক্ষার তাহলে কটা আছে? 2 গুণ অবস্থায় থাকা মানে কি? 2টো আছে, মানে ক্ষারের পরিমাণটা কি হয়েছে? বেড়েছে। তো ক্ষারের পরিমাণটা বাড়লে কি হবে? এই যে ক্ষারের বানানটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট টিক্স হিসেবে এটা বলতে পারি আমরা, মানে যেখানে ক্ষারের পরিমাণটা বেশি সেখানে কি বলতে পারি আমরা? ক্ষারটা বেশি করে থাকবে, অর্থাৎ বানানটা কি হয়ে গেছে? ওটা বড় হয়ে গেছে। তো ক্ষারীয় মৃত্তিকা মৌল কোন কোনগুলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল, যেটা কোথাও অবস্থান করছে বলো তো? 2 নম্বর শ্রেণীর মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, এটা অবশ্য মনে রাখতে হবে। দেন 7 নম্বরে যেগুলো অবস্থান করছে এদিকের ব্যাপারটা ভাববার আছে। কিরকম ভাববার? মনে রাখবে এদের মধ্যে ফ্লোরিন আর ক্লোরিন হয়ে যায়, ক্লোরিন হয়ে যায় গ্যাস, এটা হচ্ছে গ্যাস। ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে গ্যাস। আর মনে রাখবে ব্রোমিন হচ্ছে তরল, মানে লিকুইড। কি বললাম? তরল। আর আয়োডিনটা হচ্ছে কঠিন, মানে সলিড টাইপের হয়ে থাকে। মানে খেয়াল করে দেখবে 7 নম্বর ঘরটার মধ্যে যতগুলো মৌল অবস্থান করছে তারা প্রত্যেকের মধ্যে কেউ কঠিন হয়, কেউ তরল হয়, কেউ গ্যাসীয় হয়ে থাকে। মানে একমাত্র পদার্থের যতগুলো অবস্থা রয়েছে সবাই কিন্তু ঘরের মধ্যে অবস্থান করছে। তাহলে এই কোশ্চেন পরীক্ষা আছে কিন্তু যে কোন শ্রেণীর মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌল দেখা যায়। কোথায় বলবো আমরা? 7 নম্বর ঘরের মধ্যে কিন্তু অবস্থান করছে। আর এইগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। কি বললাম? হ্যালোজেন মৌল বলা হচ্ছে। ঠিক আছে, কি বলা হচ্ছে? এগুলোকে হ্যালোজেন মৌল বলা হচ্ছে, তাই না? তো খেয়াল করে দেখো, জাস্ট টিক্স হিসেবে ব্যাপারটা মনে রাখবে। তোমার মেলার মধ্যে গেছো, মেলার মধ্যে সবার সামনে, যে মেলার মধ্যে গিয়ে খ্রিস্টান, হিন্দু, বাঙালি সবাই তো ওখানে যায়, মুসলিম সবাই তো ওখানে যায়। তুমি চিৎকার করে বলবে হ্যালো, যা বললো তুমি হ্যালো, তখন খেয়াল করে দেখবে সবাই তোমার দিকে তাকাবে, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক বা যাই হিন্দু হোক না কেন, তাকাবে তো হ্যালো বলার সাথে সাথে। এখানে একদম সেম। তো যার নাম হ্যালোজেন, তো হ্যালোজেন তারাই হবে যেখানে কি সব রকম ধর্মের লোক থাকবে বা তাকাবে, তাই না ব্যাপারটা? অর্থাৎ সেখানে কি হবে? গ্যাস, তরল, কঠিন সবাই অবস্থান করবে, তাদেরকে কি বলা হচ্ছে? হ্যালোজেন মৌল বলা হচ্ছে। আর 9 নম্বর বা 0 শ্রেণীর মধ্যে যারা অবস্থান করছে, একে তো প্রথম থেকে বলে আসছে, এদের নাম কি বললাম? নিষ্ক্রিয় মৌল। কখনোই কিছু বিক্রিয়া করে না। ঠিক আছে, এর নাম কি বললাম? এদের নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর মনে রাখবে 6 নম্বর শ্রেণীর মধ্যে যারা অবস্থান করছে এইগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল বলা হচ্ছে। কি বললাম? চ্যালকোজেন মৌল বলা হচ্ছে, তাই না? তো ওয়ার্ডটা শুনে বেশি অড লাগে। চ্যালকোজেন মানে আবার কি? মনে রাখবে এই চ্যালকোজেন একটা ল্যাটিন ওয়ার্ড, যার ল্যাটিন মানটা হচ্ছে ক্যালকাস। তো ক্যালকাস মানে হচ্ছে কপারের আকরিক। কি বললাম? চ্যালকোজেন শব্দের অর্থ হলো কপারের আকরিক। কপারের আকরিক, ঠিক আছে? তোমাদেরকে পড়াবো, দেখবে কপারের যে আকরিক আছে একটা নাম হচ্ছে কিউপ্রাইট। কি বললাম? কিউপ্রাইট, যে সংকেত হলো Cu2O কিউপ্রাইট। আর একটা হলো কপার গ্লান্স, তার সংকেত হলো Cu2S। কি বললাম? কপার মানে কিউপ্রাইট আর কপার গ্লান্স, এইগুলো হলো কপারের আকরিক। তো খেয়াল করে দেখো, সিউ মানে হলো কপার, তো কপারের যে আকরিক তোমার রয়েছে খেয়াল করে দেখো তার মধ্যে ও আছে একবার আর এসও আছে, ও ফর অক্সিজেন, এস ফর সালফার অবস্থান করছে। তো যেহেতু দুটো আকরিকের মধ্যেই এই 6 নম্বর শ্রেণীর মধ্যে অবস্থিত মৌলগুলো অবস্থান করছে, সেই কারণে এইগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল বলা হচ্ছে।
তোমাদেরকে টেবিলটা মনে রাখতে হবে উইথ যে কোনটা কি। প্রথমে একটু ঝালিয়ে নাও। প্রথমে কি বললাম, 1 নম্বর শ্রেণীর মধ্যে সমস্ত ক্ষারধাতুগুলো অবস্থান করছে। 2 কার অবস্থান করছে সমস্ত ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো অবস্থান করছে। 6 কে অবস্থান করছে চ্যালকোজেন, এক্সাম্পল কি অক্সিজেন সালফার। 7 কে অবস্থান করছে হ্যালোজেনগুলো অবস্থান করছে। আর 9 কে অবস্থান করছে নিষ্ক্রিয় মৌলগুলো অবস্থান করছে। এছাড়া আরও কয়েকটা এক্সাম্পল মনে রেখো। ফার্স্ট হলো যে মুদ্রা ধাতুর এক্সাম্পল, খুব আসে পরীক্ষায় কিন্তু মুদ্রা ধাতু। তো মুদ্রা তাদেরকেই বলবো যার একটা ভ্যালু আছে, অর্থনৈতিক মূল্য আছে। যেমন কি রূপো বলতে পারি, রূপোর সঙ্গে কি হয়ে যায় এজি হয়ে যায়। সোনা হতে পারে, এও হতে পারে, প্লাটিনাম মানে পিটি হতে পারে। এই 3টে হলো বা আরও কয়েকটা হলো যে মুদ্রা ধাতুর এক্সাম্পল। ঠিক আছে, আর একটা এক্সাম্পল তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো সন্ধিগত মৌল। কি বললাম, সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল কোন কোনগুলো, আমি তো 20 অবধি পড়তে বলেছি, 20 পর থেকে মানে 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হচ্ছে। কী কী আছে বলো তো, যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানোডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মৌলগুলোকে কি বলা হয়, সন্ধিগত মৌল বলা হয়। কেন বলো তো, দেখে সন্ধিগত মৌল বলা মেন কারণ হলো এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। কি করে এরা, একাধিক যোজ্যতা প্রদর্শন করে। ঠিক আছে, ওকে। তাহলে এই পার্টটা মন দিয়ে পড়ো। আর যদি তোমরা এই সমস্ত নোটটা আমার কাছ থেকে পেতে চাও, তো নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে যাও গ্রুপের মধ্যে। আমি সেই গ্রুপের মধ্যে সমস্ত নোটটা প্রোভাইড করে দেবো একদম ফ্রি অফ কস্টেতে। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্রচণ্ড পরিমাণে শেয়ার করো। ঠিক আছে, আর অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।